রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সঙ্গে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা শোধ ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন। পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলতে শুরু করলো, মামা চৌধুরীতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামণি, ভাই, আপা সবাই এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রা করার লোকও এসেছিল। তাই হেমলতা শিকারী পাখির মতো চেয়ে আছে। পদ্মজা কান্নার ধমকে কথা বলতে পারছে না, হাত পা কাঁপছে, তাকে ভীত দেখাচ্ছে। হেমলতা মেয়ের হাত চেপে ধরেন উৎসাহ দিতে। ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল। হুট করে কিছু পতনের আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। হেমলতা গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, পেছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছেন। ভাঙা গলায় কেউ খুব কষ্ট উচ্চারণ করলো, আমি। চিরপরিচিত কণ্ঠটি চিনতে বিড়ম্বনা না হলো না তার। তিনি দ্রুত পায়ে উঠানে ছুটে যান। গেইটের পাশে নিথরের মতো পড়ে আছে মোর্শেদ মোড়ল, তার গায়ে শীতের চাদর। হাবড়ের মতো ওঠানামা করছে বুক, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা চোখে মুখে ছড়িয়ে পড়ে উদ্বেগ। তিনি 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরেন। পদ্মজা পূর্ণা দৌড়ে এলো সাহায্য করতে। মোর্শেদের এমফাইজিমা রোগ আছে। এই রোগে অল্প চলাফেরাতে শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলা শিরা ভরে যায়। পদ্মজা উপন্যাসের বাকি অংশ শুনতে আমার পেজে ফলো করে সবসময় পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। বাই বাই।